পৃথিবীর বুকে জীব কীভাবে সৃষ্টি হয়েছে বা মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা জানার ইচ্ছা আমাদের সকলেরই। এই পুরো জিনিসটাই আমরা যে বিজ্ঞান অধ্যায় পড়ি তাকে আমরা বলে থাকি ইভলিউশন বা অভিব্যক্তি। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো অভিব্যক্তি। আমি শেখ নওয়াজ হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। এখানে আমরা শুধুমাত্র পিওয়াইকিউ এর যে কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে ফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করা হয়েছে সেই কটা বড় কোশ্চেন নিয়েই আজকে তোমাদের সামনে আমি ডিসকাস করব। যে কোশ্চেনগুলো প্রথমে পড়ব সেটা হলো হার্ডি-উইনবার্গের, তারপরে পড়বো আমরা বিভিন্ন ধরনের প্রমাণের কথা, সেই সঙ্গে মিলার এবং উরের পরীক্ষা। আমি নিচে টাইমার দিয়ে দিচ্ছি, এই টাইমার থেকে তোমাদের যে টপিকটা প্রয়োজন তোমরা সেটা করতে পারো। অনেকজনের মনে ডাউট থাকবে যে দাদা এর বাইরেও তো অনেক কোশ্চেন আসে, তাহলে সেইগুলো কীভাবে সলভ করবো। আমি তোমাদেরকে বলেছি যে এবিটিআর আমি সলিউশন দেবো, ওটা একটু আমার কম্পাইল করার জন্য দেরি লাগছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ। আমার যখন একবার কম্পাইল্ড হয়ে যাবে আমি চেষ্টা করবো ওই ভিডিওগুলো সব একসঙ্গে আপলোড করে দেবার। তোমরা এখন এই ভিডিওটা দেখো, সেই ভিডিওটার অপেক্ষায় থাকো, হতে পারে সেই ভিডিওটা তৈরি হয়ে গেলে আমি আই বাটনে দিয়ে দেবো। চলো আজকে শুরু করা যাক। প্রথম আছে হার্ডি-উইনবার্গ। হার্ডি-উইনবার্গের দুটো জিনিস আমরা পড়ে থাকি। একটা, হার্ডি-উইনবার্গের মূল নীতিটা বা বিবৃতিটা কি। 2 নাম্বার, হার্ডি-উইনবার্গ যে বিবৃতিটা দিয়েছিল এটা আমাদের কি কাজে লাগবে, এটা তাৎপর্য কি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে হার্ডি-উইনবার্গের মূলনীতি। হার্ডি-উইনবার্গ তেমন কিছুই কঠিন কথা বলেনি, এটা অনেকজনের মুখস্থ করতে সমস্যা হয়, আমাদের অফলাইনের স্টুডেন্টদেরও হয়, হয়তো তোমাদের মধ্যে অনেকের হতে পারে। আমরা 5টা জিনিস মনে রাখবো, যেমনভাবে আমাদের 5টা আঙুল এইভাবে মনে রাখবো। এম 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 এন জি জি, তাহলে কি কি হলো? এম এম এন জি জি, এম এম এন জি জি। এম ফর মিউটেশন, এম ফর মাইগ্রেশন, দুটো এম হলো। এন ফর ন্যাচারাল সিলেকশন, জি ফর জেনেটিক ড্রিফট, জি ফর জিন ফ্লো। কী কী হলো তাহলে? মিউটেশন, মাইগ্রেশন, ন্যাচারাল সিলেকশন, জেনেটিক ড্রিফট এবং জিন ফ্লো। হার্ডি-উইনবার্গের মতে এই 5টা ফ্যাক্টর আমাদের পরিবেশের মধ্যে জিনোটাইপ বা ফিনোটাইপের পরিবর্তন করতে পারে। বংশ পরম্পরায় জিনোটাইপের পরিবর্তন, কথার জন্য বলছি, আমার বাবার যা বৈশিষ্ট্য আছে আমার ক্ষেত্রে সেটা আলাদা হতে পারে, বা আমার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে সেটা আলাদা হতে পারে। এই যে আলাদা হচ্ছে, এই আলাদা হওয়ার জন্য এই 5টা ফ্যাক্টরই দায়ী। তাহলে 5টা ফ্যাক্টর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে জিনোটাইপ বা ফিনোটাইপে বংশ পরম্পরায় কোনো পরিবর্তন দেখতে পাবো না। এই কথাটাই হার্ডি-উইনবার্গ বলেছে। চলো সংজ্ঞাটা বই থেকে দেখে নিই। লেখা আছে, কোনো বৃহৎ জীবগোষ্ঠীর পুরুষ ও স্ত্রী সদস্যের মধ্যে অবাধ যৌন মিলন ঘটলে বিভিন্ন ধরনের অভিব্যক্তি যেমন মিউটেশন, মাইগ্রেশন, জেনেটিক ড্রিফট, জিন ফ্লো এবং ন্যাচারাল সিলেকশন ইত্যাদি যদি কার্যকর না হয় তখন কি দেখা যাবে? জীবগোষ্ঠীর জিন অনুপাত এবং জিনোটাইপ অনুপাত বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকবে। হার্ডি-উইনবার্গের এই তথ্যকে হার্ডি-উইনবার্গ ভারসাম্য বা হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম বলা হয়ে থাকে। বোঝা গেছে? সহজ ভাষায় আমি আগেই বলে দিয়েছিলাম, এই 5টা ফ্যাক্টর যদি অ্যাবসেন্ট থাকে, একটা স্ত্রী পুরুষের মধ্যে যতই অবাধে যৌন মিলন হোক না কেন, তাদের যা অপত্য তৈরি হবে, তাদের মধ্যে জিন অনুপাত বা জিনোটাইপিক অনুপাত বংশ পরম্পরায় একই থাকবে। কারণ আমরা জানি এই 5টা ফ্যাক্টরই আমাদের পরিবর্তন এনে থাকে। 5টা ফ্যাক্টর কী কী বললাম? মিউটেশন, মাইগ্রেশন, এম এম, তারপর এন ফর ন্যাচারাল সিলেকশন, তারপর জি ফর জেনেটিক ড্রিফট, তারপর জি ফর জিন ফ্লো। এই 5টা ফ্যাক্টর কিন্তু অবশ্যই মনে রাখো, এটা তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। টেস্ট পেপার সলিউশন করতে করতে দেখেছো অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে কোনটি হার্ডি-উইনবার্গ তথ্যকে হার্ডি-উইনবার্গ তথ্যের ভারসাম্য বিঘ্নিত করতে পারে। এই 5টার মধ্যে যে কোনো একটা থাকলেই সে কিন্তু বিঘ্নিত করতে পারে। হার্ডি-উইনবার্গ তথ্য তখনই একভাবে কাজ করবে যদি এই 5টার মধ্যে সব কটাই অ্যাবসেন্ট থাকে। একটা প্রেজেন্ট থাকলেও কিন্তু হার্ডি-উইনবার্গ তথ্য কাজ করবে না। এবার এই যে বললাম তথ্যটা, এই তথ্যটার একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হলো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এটা আমি টেস্ট পেপার সলিউশনে একবার বলেছিলাম, আবারও বলে দিচ্ছি এখানে কোন জিনিস টাকাকে রিপ্রেজেন্ট করে। এই যে পিটা লেখা আছে, এই পিটা প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার বা ডমিনেন্ট অ্যালিলকে রিপ্রেজেন্ট করে, কিউটা রিপ্রেজেন্ট করে রিসেসিভকে, এবং 2pq এই টোটালটা হেটেরোজাইগাস কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রশ্ন হবে, তাহলে হোমোজাইগাস কন্ডিশনকে কে রিপ্রেজেন্ট করে? পি স্কোয়ার, শুধু পি ডমিনেন্ট অ্যালিল, পি স্কোয়ার এটা রিপ্রেজেন্ট করবে ডমিনেন্ট হোমোজাইগাস, কিউ শুধু কিউ হচ্ছে রিসেসিভ অ্যালিল, কিউ স্কোয়ার এটা রিপ্রেজেন্ট করবে হোমোজাইগাস রিসেসিভ। বাকি 2pq পুরো শব্দটা 2pq এটা রিপ্রেজেন্ট করবে হেটেরোজাইগাস কন্ডিশনকে। তোমাদের কিন্তু অনেকের ভুল হতে পারে যে ঠিক আছে পি স্কোয়ার মানে কোথা থেকে এলো, আমি কথার জন্য বলছি একটা লম্বা গাছ, সে হোমোজাইগাস যদি ডমিনেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্যাপিটাল টি ক্যাপিটাল কি। তাহলে ঠিক আছে, তুমি বললে যখন দাদা তাহলে পি ইন্টু পি, এখান থেকে তো পি স্কোয়ার পাচ্ছি,
একইভাবে স্মল টি হলে কিউ ইন্টু কিউ ইজিক্যাল টু কিউ স্কোয়ার পাচ্ছি, কিন্তু আমরা তো জানি হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এখান থেকে তো পাবো পি কিউ। এই তথ্য কিন্তু এখানে লাগিও না, এটা হার্ডি উইনবার্গের মতে সত্য হবে না, কারণ হার্ডি উইনবার্গ এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 এই তথ্যের উপর কাজ করেছিল, সেখান থেকে তারা বাই প্রোডাক্টে 2pq পেয়েছিল। ওই 2pqটাই হেটেরোজাইগাসকে রিপ্রেজেন্ট করে, পি কিউ কিন্তু নয়, এটা মাথায় রেখো, 2pq ইজিক্যাল টু ক্যাপিটাল টি স্মল টি, মনে থাকবে। এবার এই যে ইকুয়েশনটা করলাম, ইকুয়েশনটা আমাদের কি বোঝাচ্ছে, কি তাৎপর্য এটার, না প্রথমেই তাৎপর্য ভবিষ্যতে কি কি পরিবর্তন আসতে পারে সেগুলো কিন্তু এখান থেকে আমরা জানতে পারবো। এগুলো কয়েকটা পয়েন্ট করে আমি বইয়ের থেকেই লিখেছি, তো তোমরা দেখো। প্রথম পয়েন্ট, হার্ডি উইনবার্গ ভারসাম্য তথ্যের দ্বারা জেনেটিক্সটা বিবর্তন ঘটবে কি না সেটা কিন্তু নির্ণয় করতে পারে। তারপরে এই তথ্যের সাহায্যে নির্ণয় করেন কোনো অ্যালিলের বর্তমান ও ভবিষ্যৎ ফ্রিকোয়েন্সি কি হতে পারে। কিছুক্ষণ আগেই বললাম যে যদি এই 5টা ফ্যাক্টর না থাকে তাহলে ভবিষ্যৎ পরম্পরায় তো সেম থাকবে। এখন যদি এই 5টার মধ্যে যে কোনো একটা প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট তো থাকবে ন্যাচারালি, এটা তো আমরা থিওরিটিক্যালি পড়েছি, যেটা হার্ডি উইনবার্গের তত্ত্ব, এটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। পরিবর্তন কিছু না কিছু একটা কারণে হবেই, যে কোনো একটা ফ্যাক্টরের জন্য। তাহলে ভবিষ্যতে কতটা পরিবর্তন হবে এটা কিন্তু আমরা মাপকাঠির মাধ্যমে জেনেটিক্সটা বুঝতে পারেন। তারপরে প্রশ্ন, অবজার্ভ অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং হার্ডি উইনবার্গ তথ্যের দ্বারা নির্ধারিত ফ্রিকোয়েন্সি পার্থক্য দ্বারা বিবর্তনের মাত্রা নির্ণয় করা যায়। আমরা জানি যে সব কিছু যদি অ্যাবসেন্ট থাকে কত হবার কথা, আর যদি প্রেজেন্ট থাকে কত হবার কথা, দুটোর মধ্যে যদি পারস্পরিক তুলনা করা হয় তাহলে আমরা বিবর্তনের মাত্রা কত বুঝতে পারবো। এগুলো জেনারেলি হাই লেভেলের জিনিস, আমাদের যতটুকু মনে রাখার জন্য প্রয়োজনীয় আমি ততটাই তোমাদের সঙ্গে ডিসকাস করছি, তোমরা এইভাবেই মনে রাখার চেষ্টা করো। এরপর পড়বো আমরা জীবের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মিলার এবং উরের পরীক্ষা। খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, এখান থেকে দুটো কোশ্চেন আসে। 1 নম্বর, কত সালে হয়েছিল এবং কোন কোন জিনিস এখানে ইউজড হয়েছিল। এর সঙ্গে পদ্ধতিটাও মাঝে মাঝে ব্যাখ্যা করতে দেয়, যেখানে আমরা পরীক্ষার পদ্ধতি, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত তিনটে নিয়ে ডিসকাস করব। উরে আর মিলার পরীক্ষাটি করেছিলেন 1953 সালে, যখন ডিএনএর স্ট্রাকচার দিয়েছিলেন ওয়াটসন এবং ক্রিক। সেই বছর 1953 খ্রিস্টাব্দে কিন্তু মিলার উরে এই পরীক্ষাটি করেছিলেন। তার মিলার উরে পরীক্ষা করেছিলেন ইন 1953। কে কে করেছিলেন? স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উরে সর্বপ্রথম একটা পরীক্ষা করেছিলেন, যেটা থিওরি কিন্তু অন্য কেউ দিয়েছিলেন। কে কে থিওরি দিয়েছিলেন? ওপারিন এবং হ্যালডেন। এটাও কিন্তু কোশ্চেন হতে পারে যে মিলার এবং উরে যে পরীক্ষাটি করেছিলেন এটা তথ্য কে দিয়েছিলেন? ওপারিন এবং হ্যালডেন। এনারা শুধুমাত্র ল্যাবরেটরিতে ওটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষা করে কি প্রমাণ করেছিলেন? যে জৈব রাসায়নিকভাবে কিভাবে জীবের উৎপত্তি, প্রথম যে জীবটা উৎপন্ন হয়েছে সেই জীবটা কোন জিনিসগুলো থেকে উৎপন্ন হয়েছে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ফ্যাট, কোন জিনিস থেকে উৎপন্ন হয়েছে, এটাই কিন্তু তারা নির্ণয় করেছিলেন, যাকে বলে জৈব রাসায়নিক পরীক্ষা। ওকে, তো এখানে বেশ কয়েকটা প্রয়োজনীয় উপকরণের নাম লেখা আছে, যেটার জন্য আমি মনে হয়েছে যে ছবি থেকে তোমাদের হয়তো মুখস্থ করতে সুবিধা হবে, সেই জন্য আমি ছবিটা তোমাদের জন্য তুলে ধরেছি। এখানে দেখতেই পাচ্ছ এই ছবিটা, এই ছবিটায় দেখো বেশ কিছু জিনিসপত্র আছে। এই ছবিটা হয়তো তোমাদের পরিচিত ছবি। প্রথমেই দেখতে পাচ্ছ একটা ছোট ট্যাঙ্ক, এই যেটাকে আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করছি, এটা হলো একটা ছোট ট্যাঙ্ক 1। 2 দেখো একটা বড় ট্যাঙ্ক। 3 নম্বর দেখো কন্ডেন্সের। 4 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাসের একটা কম্পোজিট, মিথেন, অ্যামোনিয়া, এই সমস্ত জিনিস। 5 নম্বর জিনিস দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কাঁচের নল আছে। এই যে কাঁচের নল একটা, এটা একটা কাঁচের নল। এই 5টা জিনিসই মোটামুটি আমাদের মিরারগুলোর পরীক্ষায় নিয়েছিল। তার সঙ্গে একটা জিনিস ছিল, সেটা হলো জল। সেটা কি? ওয়াটারকে নেওয়া হয়েছিল। এই 6টা কন্টেন্ট মোটামুটি মনে রাখতে হবে। এই 6টাই আমরা এখানে উপরেও পড়বো। দেখো প্রথম হচ্ছে স্ফুটিন প্রকোষ্ঠ, এটা নেওয়া হয়েছিল 500 ml, হাফ লিটারের। এই স্ফুটন প্রকোষ্ঠের মধ্যে কি করা হয়েছিল? জলকে গরম করা হয়েছিল। তারপর হলো স্ফুলিঙ্গ প্রকোষ্ঠ। স্ফুলিঙ্গ প্রকোষ্ঠের মধ্যে কি করা হয়েছিল? একটা বড় ধরনের কন্ডেন্সার, তার মধ্যে এই যে মিথেন টিথেন বিভিন্ন ধরনের গ্যাসের কথা বললাম, এগুলোকে রেখে ইলেকট্রোডের মাধ্যমে ইলেকট্রিক দেওয়া হয়েছিল, এই জন্য এর নাম হচ্ছে স্ফুটলিঙ্গ। তারপরে হচ্ছে কাঁচের নল, যেটা এই স্ফুটলিঙ্গ প্রকোষ্ঠ এবং স্ফুলিঙ্গ প্রকোষ্ঠ এগুলোকে কানেক্ট করছে, তারা হচ্ছে কাঁচের নল। তারপরে কন্ডেন্সার, অর্থাৎ একটু পরে আমরা পরীক্ষাতে যখন দেখব যেখানে ওই গ্যাসগুলোকে ইলেকট্রিক দেওয়া হয়ে থাকে, সেখানে কি হয়? বিভিন্ন ধরনের ভ্যাপার তৈরি হয়। ওই ভ্যাপারটা নিচে দিয়ে নামার সময় কন্ডেন্সার দিয়ে আমরা কি করি? ওকে না লিকুইডে পরিণত করি। তারপরে হলো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস, যেটা মেন উপকরণ। তারপরে বুনসেন বার্নার। হ্যাঁ, একটা জিনিস আমি ভুলে গেছি, এখানে একটা বুনসেন বার্নার থাকে, যেটা কি করতে সাহায্য করে? জলটাকে গরম করতে সাহায্য করে, একটা বুনসেন বার্নার থাকে। ওকে, তারপরে থাকে জল এবং তার সঙ্গে টাংস্টেন তড়িৎদ্বার, যেটা কি করে? ইলেকট্রিকটা, এখানে যে ইলেকট্রোডটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু টাংস্টেনের তৈরি, যেটা ইলেকট্রিক দিতে সাহায্য করে। এই জিনিসটাই নিচে পরীক্ষাগারে লেখা আছে। কিভাবে লেখা আছে? লেখা আছে
বিজ্ঞানীরা গোলাকার বড় একটা কাঁচের প্রকোষ্ঠ নিয়েছিলেন, তার মধ্যে কী কী দিয়েছিলেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই তিনটে গ্যাসকে মেন নিয়েছিলেন। এবং এই তিনটে গ্যাসের যে রেশিওটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে বারবার হয়তো তোমরা দেখেছো। সেটা রেশিওটা কত ছিল, 2:1, অর্থাৎ 2 ছিল অ্যামোনিয়া এবং মিথেন, আর 1 ছিল হাইড্রোজেন। আমি বলেছিলাম যে হাইড্রোজেন যে 1 রেশিও ছিল, এটা কীভাবে মনে রাখবে, মনে রাখবে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, সুতরাং ও হবে 1 রেশিওর, বাকি দুটো 2, মনে থাকবে এইভাবে। তারপরে কি করা হয়েছে, এরপর গোলাকার স্ফুটলিঙ্গ প্রকোষ্ঠে কিছু পরিমাণ জল দিয়ে তাকে বুনসেন বার্নারে উত্তপ্ত করা হয়। এবার জলটাকে যখন উত্তপ্ত করা হচ্ছে, জলটা জলীয় বাষ্প তৈরি হবে। উৎপন্ন জলীয় বাষ্প কাঁচের নল দিয়ে উল্লেখিত বড় স্ফুলিঙ্গ প্রকোষ্ঠে চালনা করা হয়। ওটা কাঁচের নল দিয়ে কোথায় গেল, ওই বড় প্রকোষ্ঠে গেল, যেখানে ওই অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং মিথেন গ্যাস অলরেডি ইলেকট্রোড দেওয়া হচ্ছে। তারা এই প্রকোষ্ঠে টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে 75,000 ভোল্ট, অর্থাৎ প্রচুর খুব ইলেকট্রিক দেওয়া হয়েছে, ব্যবহার করে প্রায় 800 ডিগ্রি উষ্ণতা সৃষ্টি করেন। এখানে 800 ডিগ্রি টেম্পারেচার সৃষ্টি করাটা কিন্তু একটা বাধ্যতামূলক ব্যাপার, কারণ এই 800 ডিগ্রি টেম্পারেচারে মনে করা হয় পৃথিবীর বুকে যখন প্রথম জীব সৃষ্টি হয়েছিল তার পূর্বের ঘটনা 800 ডিগ্রি টেম্পারেচারে ঘটেছিল। সুতরাং ল্যাবরেটরিতে যদি এই টেম্পারেচারটা না সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু ওই পূর্বের অবস্থার মতো হবে না। সেই কারণে পূর্বের যেমন অবস্থা ছিল সেরকমই একটা ওনারা ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। এইভাবে সমগ্র ব্যবস্থাপনাটিকে পৃথিবীর আদিম পরিবেশের বিজারণধর্মী করে তোলেন। এইভাবে কিন্তু সেম টু সেম আগে যেমন ছিলেন ওই রকমই করার চেষ্টা করেছিলেন। এটা প্রায় 1 সপ্তাহ ব্যাপী চলেছিল। উৎপন্ন তপ্ত মিশ্রণটিকে তারা কন্ডেন্সারের মধ্য দিয়ে প্রবাহিত করেন। যে জিনিসটা এবার খুব গরম হয়ে গেছে 1 সপ্তাহ ধরে, তাকে নিচে দিয়ে এই যে কন্ডেন্সার অংশটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে চালনা করেন। কন্ডেন্সার দিয়ে চালনা করার ফলে ওনারা কি দেখলেন, লেখা আছে, পরীক্ষাগার থেকে প্রাপ্ত তরলের রাসায়নিক উপাদানগুলিকে তারা বিশ্লেষণ করেন। প্রাপ্ত পদার্থের মধ্যে তারা কিছু অ্যামিনো অ্যাসিড পেয়েছিলেন, পিউরিন, পিরিমিডিন পেয়েছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে। মিলার এবং উডের পরীক্ষায় কি পেয়েছিলেন ওনারা, ওনারা পেয়েছিলেন অ্যামিনো অ্যাসিড, পিউরিন এবং পিরিমিডিন। অ্যামিনো অ্যাসিডের দুটো উদাহরণ এখানে দেওয়া আছে, মুখস্থ করে নেবে। 3টে উদাহরণ, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড। এই 3টে কিন্তু অবশ্যই মনে রেখো, এমসিকিউতে দিতে পারে, সেই কারণে আমি তোমাদের মনে রাখার জন্য বলছি, তোমাদের উপর প্রেসার কোনো ক্রিয়েট করার জন্য নয়, মনে রেখো এটা। তার সঙ্গে কী পেয়েছিলেন, পিউরিন এবং পিরিমিডিন। তার সঙ্গে আরও কিছু কিছু এক্সট্রা পেয়েছিলেন, অ্যালডিহাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি। এইখান থেকে প্রমাণ করেছিলেন যে পৃথিবীর বুকে যারা মানুষ বা কোনো একটা জীব যিনি সৃষ্টি হয়েছিলেন, মানুষ নয়, কোনো একটা ছোট্ট জীব সৃষ্টি হয়েছিল, তার কিন্তু প্রথম উপকরণ পিউরিন, মিনিপিনিন এবং অ্যামিনো অ্যাসিডই ছিল, অর্থাৎ প্রোটিন। এখান থেকে কিন্তু সিদ্ধান্ত ওনারা কি বললেন, যে জীব সৃষ্টি হয়েছিল এই জিনিসগুলো থেকে। সিদ্ধান্তটা পড়ি, যেহেতু পরীক্ষা ব্যবস্থায় পৃথিবীর আদিম পরিবেশ সৃষ্টি করা হয়, তাই এই পরিবেশে অজৈব উপাদান থেকে অ্যামিনো অ্যাসিড এও অন্যান্য জৈব উপাদান উৎপাদিত হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছিল। এর একটা মূল কিন্তু জিনিস, অজৈব ইনঅর্গানিক থেকে আমরা অর্গানিক জিনিসপত্র পেয়েছিলাম, ইনঅর্গানিক কম্পোনেন্ট থেকে অর্গানিক জিনিসপত্র পেয়েছিলাম। বোঝা গেছে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এগুলো সব ইনঅর্গানিক কম্পাউন্ড। এখান থেকে আমরা পেয়েছি কি, অ্যামিনো অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, এগুলো সব হলো অর্গানিক কম্পাউন্ড। মনে থাকবে এটা। এটা হলো মিলার এবং উডের পরীক্ষা, যেটা খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হলো বিবর্তনের যে কোনো 3 প্রকার আণবিক প্রমাণ। একটা হচ্ছে আণবিক প্রমাণ, নিচে আছে জৈব আণবিক প্রমাণ, নিচেরটা হলো জৈব আণবিক প্রমাণ। আণবিক প্রমাণ মানে মলিকুলার কি কি জিনিসপত্র দেখে আমরা বলতে পারি যে পৃথিবী ধীরে 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 জীবের একটা ক্রমশ অভিব্যক্তি ঘটেছে। তো এখানে 3টে কারণকে মেনলি আমি করেছি। একটা হলো ভাইরাস তত্ত্ব, একটি হলো সাইনোজেন মতবাদ, একটি হলো জৈব রাসায়নিক তত্ত্ব। ভাইরাস তত্ত্ব কি মুখে বলছি, তোমরা নোটসটা পড়ে নিও একটু স্ক্রিন পজ করে। সেটা হলো ভাইরাস তত্ত্ব কি, ভাইরাসকে আমরা মনে করি জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা। অর্থাৎ একটা শরীরের মধ্যে ভাইরাস গেলে তখন সে জীবের মতো আচরণ করে, শরীরের বাইরে থাকলে কোনো নিউট্রিশন পায় না, তখন সে জ্বরের পদার্থের মতো আচরণ করে। যেহেতু ভাইরাস জ্বর এবং জীব দুটোর মধ্যবর্তী স্থানে অবস্থান করে, সেই জন্য অনেক বিজ্ঞানী মনে করেন যে জড় পদার্থ থেকেই জীবিত জিনিসের সৃষ্টি হয়েছে। ভাইরাসকে তার মধ্যবর্তী মনে করেন, এটাকে বলা হয় ভাইরাস তত্ত্ব। তারপর হচ্ছে সাইনোজেন তত্ত্ব। সাইনোজেন তত্ত্ব দিয়েছিলেন বিজ্ঞানী ফুজার। তিনি মনে করেন যে পূর্বের দিকে বিভিন্ন ধরনের ইনঅর্গানিক কম্পাউন্ড ছিলেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি। এই জিনিসগুলো সব মিলিত হয়ে একটা পদার্থ তৈরি করেছিলেন বা মলিকুল তৈরি করেছেন, তার নাম ছিল সায়ানোজেন। এবং এই সায়ানোজেন থেকেই পরবর্তীতে জীবের উৎপত্তি হয়েছে। তারপরে যে তথ্যটা, সেটি হলো রাসায়নিক প্রমাণ। ওকে, এই জৈব রাসায়নিক প্রমাণ, এই জৈব রাসায়নিক প্রমাণটাও কম বেশি উপরে যে দুটো পড়েছি ওর মতোই। লেখা আছে যে বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে জৈব বস্তু সৃষ্টি হয় এবং সরল যৌগ থেকে কঠিন যৌগ, কঠিন যৌগ থেকে জটিল যৌগ, এগুলো থেকে ধীরে ধীরে জীবের সৃষ্টি হয়েছে। তার নিচে আছে জৈব আণবিক প্রমাণ। জৈব আণবিক প্রমাণ মানে বায়োলজিক্যাল কিছু জিনিস, যেমন আমাদের ক্রোমোজোম, হরমোন, উৎসেচক, রক্তের গ্রুপ, এই জিনিসগুলো আমাদের হচ্ছে জৈব আণবিক প্রমাণ হিসাবে কাজ করে থাকে। প্রথমেই যে পয়েন্টে লেখা আছে উৎসেচক, প্রথমে লেখা আছে উৎসেচক। উৎসেচক কি, আমরা দেখতে পাই বহু নিম্ন শ্রেণীর প্রাণী থেকে আমাদের মতো উচ্চ শ্রেণীর প্রাণী
নিম্ন শ্রেণীর সবার কথা বলছি না আমি, নিম্ন শ্রেণীতে দেখা যায়, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী সবার ক্ষেত্রে উৎসেচকের উপস্থিতি দেখতে পাই। উৎসেচক যেমনভাবে নিম্ন থেকে উপরের দিকে ধীরে ধীরে উন্নতি লাভ করেছে, তাহলে বোঝা যায় যে আমরা ওই ছোট্ট প্রাণী থেকেই বা নিম্ন শ্রেণীর প্রাণী থেকে আমরা উন্নত শ্রেণীর মানুষ সৃষ্টি হয়েছি, এটা ধরা হয়ে থাকে। তারপর হচ্ছে হরমোন। হরমোন ঠিক উৎসেচকের মতোই এক প্রকার জিনিস, যেটা হ্যাঁ কার্যভিত্তি আলাদা, সেই জন্য নাম আলাদা। তো হরমোনও একইভাবে ওই নিম্ন শ্রেণীর কিছু কিছু প্রাণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত কিন্তু ডেভেলপ হয়েছে, সেই জন্য হরমোনটাকেও ধরা হয়। তার সঙ্গে ক্রোমোজোমীয় তথ্য এবং রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ আমরা জানি বানরের ক্ষেত্রে রক্ত আমাদের মানুষের মতোই থাকে, সুতরাং বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এটাও একটা জৈবিক আণবিক প্রমাণ হিসেবে দিয়ে থাকে। এছাড়াও আছে ডিএনএ বা আরএনএর প্রমাণ এবং সিরাম টেস্টের প্রমাণ। এই জিনিসগুলো ওই সিরামটা রক্তের মতোই জিনিস, কারণ রক্তের প্রোটিন অংশকে আমরা সিরাম বলে থাকি। আর ডিএনএ আরএনএ কি, বহু ছোট প্রাণী যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রেও কিন্তু ডিএনএ অথবা আরএনএ থাকে। তো সেখান থেকেই আমাদের ক্ষেত্রেও কিন্তু ডিএনএ আরএনএ থাকে। তো এইভাবে একটা লিঙ্ক আপ করা হয়েছে, যার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে ওই ছোট্ট প্রাণী থেকে বড় মানুষের ডেভেলপমেন্ট হয়েছে, বা কোনো না কোনোভাবে জীবের সৃষ্টি ওই ছোট থেকে বড় পর্যন্ত হয়েছে। এগুলো ছিল তোমাদের পিআইকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। অনেকজন কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করছো না। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করো বেশি বেশি করে। আমরা চাই যে এত কষ্ট করে ভিডিওটা যে বানাচ্ছি এটা সবাই বেনিফিটেড হোক। আর ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ অল।